এদিকে ধানমন্ডি ৩২-এর ঘটনার ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসে। সমন্বয়ক সার্জিস হাসনাত কঠিন বিপাকে পড়ে, অন্যদিকে আওয়ামী লীগ শেখ হাসিনার কপাল খুলে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবার সম্পূর্ণরূপে ঘুরে গেল ক্ষমতার চাকা। ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক ভাঙচুর চলছে, সেই দৃশ্য ইতিমধ্যে আপনারা দেখেছেন। আর এই ঘটনার প্রেক্ষাপটের পিছনে আরেকটা ঘটনা আছে। তবে এই ঘটনা দেখে আমার কাছে মনে হয়েছে যে মানুষ সময়ের কাছে ঋণী হয়ে যায়। যেমন ধরেন আজকে ছাত্রদের হাতে এই মুহূর্তে ক্ষমতা আছে। সমগ্র জাতির দৃষ্টি এখন রাজধানীর কুখ্যাত ধানমন্ডি ৩২-এর দিকে। কোনো ঘটনা ঘটতে যাচ্ছে, এই আলোচনা শুনতে শুনতে আপনারা অনেকে দেখবেন যে ঘটনা ঘটে গেছে। কিন্তু শুধু ধানমন্ডি ৩২ কেন্দ্রিক সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের আরো কিছু জরুরি করণীয় আছে। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, মানে যখন নাকি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন নাকি ভাষণ রাখবেন আপনার রাত ৯টার দিকে বাংলাদেশ সময়, তখন কি ধানমন্ডির যে ৩২ নম্বর যে বাসাটা আছে সেটাকে আপনার বোল্ডেজার দিয়ে ভেঙে ফেলা হবে বা একদম মাটির সাথে মিশিয়ে ফেলা হবে। অন্যদিকে আপনার সমন্বয়কের আরেকজন, সেটা হচ্ছে আপনার কালা পাঠা হাসনাত আব্দুল্লাহ, তিনিও তার নিজের ফেসবুক আইডিতে একটা স্ট্যাটাস দেন যে শেখ হাসিনার ভাষণকে ঘিরে একটি উত্তেজনা তৈরি হয়েছে। সেই উত্তেজনা জেরে ধানমন্ডির ৩২ নম্বরে ইতিমধ্যে ঢুকে পড়েছে ছাত্র জনতা, চলছে ভাঙচুর। দর্শক, আপনারা জানেন যে আগেই ঘোষণা দেয়। এইখানে দেখুন তারা কিভাবে ভয়ঙ্কর রূপে আন্দোলন করতেছে এবং তারা কিন্তু সমন্বয়কদেরকেও ছাড় দিচ্ছেন। আপনারা সবকিছু দেখতে পারবেন। সর্বশেষ সার্জিস হাসনাদের কি হয় এইটাও কিন্তু দেখতে পারবেন এই ধানমন্ডি ৩২-এর মধ্যে। ব্রেকিং নিউজ, ছাত্র আন্দোলনের প্রধান এবং অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মারাত্মকভাবে জখম হয়েছেন এবং আহত হয়েছেন। আমি যখন নিউজটি করছি তখন তিনি ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে চিকিৎসা নিচ্ছেন। আমরা যখন নিউজটা করছি তখন ধানমন্ডি ৩২-এ উত্তাল জোয়ার দেখছি। বিক্ষুব্ধ ছাত্র জনতা বিশাল এক বোলডোজার নিয়ে আসছে ধানমন্ডি ৩২-কে ফাইনালি গুড়িয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। ছাত্র আন্দোলনের প্রধান এবং অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মারাত্মকভাবে জখম হয়েছেন এবং আহত হয়েছেন। আমি যখন নিউজটি করছি তখন তিনি ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে চিকিৎসা নিচ্ছেন। আমরা যখন নিউজটা করছি তখন ধানমন্ডি ৩২-এ উত্তাল জোয়ার দেখছি। বিক্ষুব্ধ ছাত্র জনতা বিশাল এক বোলডোজার নিয়ে আসছে ধানমন্ডি ৩২-কে ফাইনালি গুড়িয়ে দেওয়ার জন্য। তারা কর্মকাণ্ড চালাচ্ছে, কেউ ইট খুলছে, কেউ রড ভাঙছে, কেউ বাথরুমের পাইপ ধরে টানাটানি করতেছে। তো এর মাঝখানে সার্জিসকে আসলে ধানমন্ডি ৩২-এ গিয়েছিলেন না। যখন ধানমন্ডি ৩২-এ ভাঙচুর চলছে সার্জিস কিন্তু ওইখানে যায় নাই। সার্জিস আহত হয়েছে অন্য জায়গায়। তো কিভাবে আহত? তাকে কেউ হামলা করেছে না, ভাঙচুরে গিয়ে কোনো ইট পাটকেল পরে আহত হয়েছে তাও না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত ৯টার দিকে, সম্ভবত ৯:15টার দিকে, এই আমি যখন নিউজটা করছি ঘন্টা দেড়েক আগে, প্রাইভেট কার দুর্ঘটনায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ভালোই আহত হয়েছেন। আপনার রাত ৯:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্রিটিশ কাউন্সিলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনার চিকিৎসা দেওয়া হয়। সার্জিস বলছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলা মোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। তাদের যে কেন্দ্রীয় অফিস আছে নাগরিক কমিটির, ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে হঠাৎ করে রাস্তার একপাশ থেকে একটা শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। এটা বাংলাদেশের একটা কমন চিত্র ভাই। ডিভাইডার আছে, পথচারী পারাপার আছে, কিন্তু বাঙালির বড় তাড়াহুড়া। সরকার অনেক চেষ্টা করেও আমাদেরকে এই নিয়মের মধ্যে আনতে পারে নাই। রাস্তা একটু খালি দেখলে দৌড় দেয়, কিন্তু যে হঠাৎ করে একটা গাড়ি এসে যদি মাইরা দেয়, আগে ড্রাইভাররে মারে, যাত্রীরে মারে, পরে দিয়ে ধরেন রুগী মানে যিনি আহত হন তার কি বলে যে সেবা চিকিৎসা চলে। তো
তো আজকে ঠিক সেম ঘটনাই ঘটছে, তার গাড়ির সামনে তো হঠাৎ করে একটা বাচ্চা দৌড় দিছে। তো ওই অবস্থায় আপনার প্রাইভেট কারকে সার্জিস যে গাড়িতে ছিলেন সেটা খুবই হার্ডলি ব্রেক করছেন, আর ব্রেক করার ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সাথে যে আইল্যান্ড আছে রোড ডিভাইডার, সেই আইল্যান্ডে গিয়ে গাড়ি ধাক্কা খায়। বিশ্ববিদ্যালয়ের 21 হলের শিক্ষার্থী শুভ হলদার বলছেন যে সংবাদ পেয়ে ছাত্ররা ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সার্জিস আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার বাম চোখের পাশে কেটে গিয়েছে, মাথা আপনার আঘাতপ্রাপ্ত হয়েছে। আর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জাবির হোসেন বলছেন সমন্বয়ক সার্জিস আলম আহত হয়ে হাসপাতালে এসেছিল, বাম চোখের পাশে কেটে গিয়েছে। চক্ষু বিভাগে তাকে ক্ষত জায়গায় একটা সেলাইয়ের কাজ লাগছে, তবে তার চোখ এবং মাথায় বড় ধরনের কোনো ইনজুরি হয়নি। চিকিৎসা দিয়ে তাকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে ধানমন্ডি 32-এর ভাঙার যে দৃশ্য, সম্ভবত তিনি বাসা থেকে টোটাল লাইভ দেখছেন। বুধবার রাতে ধানমন্ডি 32 নম্বরে যারা বঙ্গবন্ধুর বাড়িতে আবারও হামলা চালালেন, ভাঙচুর করলেন, তারা নিশ্চয়ই স্বর্গসুখ অনুভব করছেন। করারই কথা, তার কারণ এদেশ থেকে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। তো ফ্যাসিবাদের তীর্থভূমিতে যখন আঘাত হানা হলো, তখন নিশ্চয়ই বিপ্লবী স্বর্গসুখ অনুভব করছেন যারা এই কাজটি করছেন। একটি কথা মনে করিয়ে দিই, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব গত সোমবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন সেটি নিশ্চয় আপনাদের মনে আছে। তিনি বলেছেন যে যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। আমাদের প্রধান উপদেষ্টার কাছে সবিনয় প্রশ্ন, 32 নম্বর আবারও ভাঙচুর চালানো, ঘোষণা দিয়ে বুলডোজার দিয়ে 32 নম্বর গুড়িয়ে দেওয়ার যে প্রস্তুতি, এটা নিশ্চয়ই অরাজকতার মধ্যে পড়ে না, এটা নিশ্চয়ই বিশৃঙ্খলার মধ্যে পড়ে না, তাই না? আমি জানি না প্রধান উপদেষ্টা কি বলবেন, কিন্তু এগুলো কি আগে থেকেই জানা ছিল বা কোনো প্রি প্ল্যানিং এর অংশ? এবং যুদ্ধাবস্থার কথা তিনি কেন বলেছিলেন? আওয়ামী লীগ তো আর এই মুহূর্তে অরাজকতা করতে আসেনি। তারা যদি হরতাল কর্মসূচি কেন্দ্র করে অরাজকতা সৃষ্টি করত, আমরা বুঝতাম যে আওয়ামী লীগ এটি চাইছে, প্রধান উপদেষ্টার কাছে ইনফরমেশন রয়েছে, তিনি এই জন্য এই কথাগুলো বলেছেন। তা তো আমরা দেখিনি। এবং আওয়ামী লীগ হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের লিফলেট বিতরণ করতে গেলেও তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, এই ঘোষণাও তো পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়ে আছে। কিন্তু পুলিশ জানে না যে বুধবার রাতে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা চালানো হবে। এটি সারা বাংলাদেশের মানুষ জানে। বুধবার দুপুর থেকে বিকাল থেকেই প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজে ওপেন বলেছে যে আজ রাতে বাংলাদেশের ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করা হবে। বিষয়টি হচ্ছে যে পুলিশের মানে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এম. নজরুল ইসলাম তিনি গণমাধ্যমকে বলেছেন এই ধরনের কর্মসূচি সম্পর্কে আমরা অবগত ছিলাম না। যখন ভাঙা হচ্ছিল রাত 8:30টার পর থেকে, আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি রাত প্রায় 11টা বাজে, তখন আমি জানি বা শুনেছি যে সেখানে এখনো পর্যন্ত ভাঙচুর চলছে, কিন্তু পুলিশের কোনো উপস্থিতি নেই। জানার পরও, যখন গণমাধ্যমকে পুলিশ বলেছে যে আমাদের জানা নেই, জানার পরও কি করেছে। এবং ভাঙচুর চলাকালীন সময়ে সেনাবাহিনীর একটি দল এসেছিল। তর্কাতর্কি একটা পর্যায়ে, অপ্রীতিকর একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর্যায়ে সেনাবাহিনী সেই স্থান ত্যাগ করে। অরাজক পরিস্থিতি কারা করছে এটি মানুষ জানে। এবং আওয়ামী লীগের যে দুঃশাসন, আওয়ামী সরকারের যে ভয়ঙ্কর আচরণ, সেটি সম্বন্ধে আমরা জানি। এবং বলা হচ্ছে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ। আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদ হয়ে থাকে, এখন কি চলছে? সবচেয়ে বড় ফ্যাসিবাদিতার পরিচয় কারা দিচ্ছে? এর সঙ্গে আমি তারেক রহমানের আরেকটি বক্তব্য যুক্ত করতে চাই। বুধবারই তারেক রহমান একটি অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেছেন, সংস্কার বলে যেসব বক্তব্য প্রচার করা হচ্ছে কিনা, বক্তব্য প্রচার করা হচ্ছে
সংস্কারের নামে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা খতিয়ে দেখা দরকার। খুবই স্পষ্ট, আমাদের সামনে মোড়া ঝুলিয়ে রাখা হয়েছে। ষড়যন্ত্র তো চলছেই, এবং অনেক আগে থেকেই এই সংস্কার শব্দটা এখন একটা অপশব্দে পরিণত হয়ে গেছে। এত বেশি বিশেষ উদ্দেশ্যে এগুলো প্রচার হচ্ছে, মানুষের কাছে এখন পরিষ্কার যে নির্বাচন আদৌ হবে কিনা সে প্রশ্নটি প্রত্যেকের মুখে। এবং নির্বাচনের জন্য বর্তমান সরকার নিরপেক্ষতা অবলম্বন করছে না সেই কথাও তো উচ্চারিত হয়েছে। বুধবারের এই ঘটনা সেটি গভীর ষড়যন্ত্র অংশ মনে করিয়ে দেওয়া হচ্ছে। এবং বঙ্গবন্ধু বাড়িতে আঘাত করে কি করার চেষ্টা করা হচ্ছে এখন? শেখ হাসিনা বঙ্গবন্ধু তো এক জিনিস নয়। ফ্যাসিবাদিতার সঙ্গে বঙ্গবন্ধুর যে যোগসূত্র খোঁজা হচ্ছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা গণ অভ্যুত্থানের সামনে সারিতে যারা ছিলেন তাদের মধ্যে মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড বলা হয়। সে মাহফুজ আলমও কয়েকটি স্ট্যাটাসে জানিয়েছেন তিনি নিজের হাতে ছবি ফেলে দিয়েছেন, বঙ্গবন্ধুকে ছুঁড়ে ফেলতে চেয়েছেন। তারপর আবার বলেছেন যে ৭১ পর্যন্ত তার অবদান ছিল। ৭১ পর্যন্ত তার যদি অবদান থেকে থাকে সেটা কি ধরনের অবদান আমরা জানি না। ৩২ নম্বর কি শুধুমাত্রই শেখ হাসিনার একজন পিতার বাড়ি? এই ভবন থেকেই তো স্বাধীনতার বীজ রোপিত হয়েছে চূড়ান্তভাবে। সেই বাড়িটি আপনারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে চান? কি করতে চান? ৭১কে মুছে ফেলতে চান? মুছে ফেলা সম্ভব? বঙ্গবন্ধুর স্থাপনায় বঙ্গবন্ধুর ভাস্কর্য গুড়িয়ে দিয়ে বঙ্গবন্ধুকে মুছে ফেলা সম্ভব? ৫ আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধের কত অসংখ্য স্মারক, অসংখ্য ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হয়েছে, সেগুলো আর রিবিল্ড তো করা হয়নি, পুনঃস্থাপন করা হয়নি। তার মানে কি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে যাবে? এটা তো স্পষ্ট তারা খেলছে। সবশেষে একটি কথা মনে করিয়ে দিই, মাঠ তো ফাঁকা, ইচ্ছে করলেই যখন তখন গোল দেওয়া যাচ্ছে, কিন্তু সেই গোল যেন আত্মঘাতী না হয়। যে খেলা শুরু হয়েছে সেই খেলার পরিণামও নিশ্চয়ই ভালো নয়। ক্ষমতা আছে, ক্ষমতা দেখান, ক্ষমতার ঔদ্ধত্য আপনারা প্রকাশ করবেন, করতেই থাকবেন, কিন্তু পরিণতি কি হবে সেটুকু কি আমরা জানি? শেখ হাসিনার উদ্দেশ্য আমরা অসংখ্যবার এরকম সতর্কবাণী উচ্চারণ করেছি। সমগ্র জাতির দৃষ্টি এখন রাজধানীর কুখ্যাত ধানমন্ডি ৩২-এর দিকে। কোনো ঘটনা ঘটতে যাচ্ছে, এই আলোচনা শুনতে শুনতে আপনারা অনেকে দেখবেন যে ঘটনা ঘটে গেছে। কিন্তু শুধু ধানমন্ডি ৩২ কেন্দ্রিক সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের আরো কিছু জরুরি করণীয় আছে। আলোচনাগুলো ব্যাপকভাবে শেয়ার করে জনগণকে শুনতে সহায়তা করুন, নিজে আমল করুন, অন্যকে আমল করতে উৎসাহিত করুন। আমি আমার শুভাকাঙ্ক্ষী ভাই বোনদেরকে সবাইকে সে অনুরোধ করছি। দর্শক, আপনারা জানেন হাসিনার পতনের ৬ মাস পূর্তিতে আওয়ামী লীগের উপর আলাদা কোনো অ্যাকশন নেওয়া হতো না, কিন্তু আওয়ামী লীগ নিজেরা নিজেদের বিপদ ডেকে এনেছে। হাসিনা ছাত্র সমাজের উদ্দেশ্যে খুব সেলুকাস, যে হাসিনা ছাত্র সমাজকে হত্যা করে তার পতন নিশ্চিত করেছে, সেই ছাত্র সমাজের উদ্দেশ্যে আবার হাসিনা ভাষণ দিতে যায়। কত বড় সাহস! ভাষণ দেওয়ার কথা বলছে ৫ আগস্ট রাত ৯টায় ছাত্রলীগের পেজ থেকে। ছাত্রলীগ পেজটাকে আপাতত ডিঅ্যাক্টিভেট করে রেখেছে, ৯টার আগে নাকি তারা পেজ চালু করে দিবে, হাসিনার ভাষণ প্রচার করবে। অন্যদিকে শিক্ষার্থী জনতা, জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সিদ্ধান্ত নিয়েছে ধানমন্ডি ৩২কে মাটির সাথে মিশিয়ে দিবে, বিশেষ করে শেখ মুজিবের সেই স্বৈরাচারী এবং ফেসিবাদের আস্থানা। এটা কতটুকু উচিত এ বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা বলবো যে হ্যাঁ, ধানমন্ডি ৩২কে জয় বাংলা করে দেন। এটা আমরা ৫ আগস্টেই করতে চেয়েছিলাম আমাদের লোকজন, কিন্তু ওই দিন বুলডোজার পাওয়া যায়নি। আমি সেখানে গিয়ে ভিডিও করেছি, আমি তখনও বলেছিলাম যে এটা ভুল হয়েছে এটাকে এভাবে আস্ত রাখার। তো এখন কয়েকটা চ্যালেঞ্জ এখানে আসতে পারে। যদি এই ধানমন্ডি ৩২ কেন্দ্রিক শিক্ষার্থীদের যে টার্গেট,
তাদের স্বপ্ন পূরণে যদি কেউ বাধা দেয়, যদি শক্তি প্রয়োগ করে, তাহলে বুঝবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাজ। আর যদি পুলিশ বা এরা কিছু করতে পারে না, সেনাবাহিনী এসে এটা যদি ঠেকানোর চেষ্টা করে, তাহলে ওয়াকারুজ্জামানকে আমরা ধরব। যদি বাধা দেওয়ার চেষ্টা করে, কোনো বাধা মানবে না জনগণ, কোনো অঘটন ঘটানোর চেষ্টা করবেন না। দ্বিতীয়ত, যদি শিক্ষার্থী জনতার কেউ পিছু হটে এই ধানমন্ডি 32 অভিমুখে এই বুলডোজার মিছিল থেকে, তাহলে বুঝবেন আসিফ নজরুল কিংবা মোস্তফা সরোয়ার ফারুকী এরা শিক্ষার্থীদের সাথে বা শিক্ষার্থীদেরকে ম্যানেজ করেছে। অতএব ম্যানেজড হওয়াটা আমরা মেনে নেব না, এবং ম্যানেজ যদি হয় শিক্ষার্থীরা, তাহলে তাদেরকেও আমরা চিহ্নিত করবো যে এরা গাদ্দার, এরা দুর্বল চিত্তের। এবং যদি ওখানে কোনো কালচারাল অ্যাক্টিভিস্ট, শিল্পী টিল্পী ওখানে গিয়ে হাজির হয়, তাহলে বুঝতে হবে এটা মোস্তফা সরোয়ার ফারুকী পাঠিয়েছে, তখন মোস্তফা সরোয়ার ফারুকীকে আমরা ধরবো। অতএব আজকে কোনো ছাড় নেই। 5 আগস্ট যে ভুল করেছি সেই ভুল আর করা যাবে না। বিপ্লবী সরকার গঠন করা উচিত ছিল, অনেক কিছু করা উচিত ছিল, কিন্তু সেগুলো হয়নি। 5 আগস্ট বা তার আগেই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ডিক্লেয়ার করা উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। কিন্তু আজকে জনগণ ধানমন্ডি 32 নম্বরে অ্যাকশন দেখাবে, সরকার চেয়ে চেয়ে দেখবে, মিডিয়াগুলো প্রচার করবে। এর মধ্য দিয়ে এই সরকার যে বিপ্লবী সরকার, আইন কানুন এগুলোর ধার যে ধারে না, এই জাতি যে একটা বিপ্লবী জাতি, আওয়ামী লীগের সাথে যে কোনো সহনশীলতা নেই, সেটা আজকে প্রমাণিত হবে। সরকার কি আচরণ করে ধানমন্ডি 32-এ শিক্ষার্থীদের জনতার ভূমিকার বিপরীতে, এটাকে বিপ্লবী না ভণ্ড, সেটা প্রমাণিত হবে আজকে। একই সাথে আমি আহ্বান জানাই দর্শক, শুধু ধানমন্ডি 32 ওটা মাটির সাথে মেশালে হবে না। ধানমন্ডি 32-এর পক্ষে কারা মায়া কান্না করে ওদেরকে ধরেন। 5 আগস্ট ধরতে পারেনি, এখন ধরেন, আর একটা সুযোগ এসেছে। ধানমন্ডি 32 নম্বর নিয়ে কারা মায়া কান্না করবে, যারাই মায়া কান্না করবে তাদেরকে উচিত শিক্ষা দিবেন, কোনো ছাড় দেওয়া যাবে না। 5 আগস্ট ভুল করেছেন, এবার আর ভুল করবেন না। অর্থাৎ চিহ্নিত করুন, তালিকা করুন কারা কারা ধানমন্ডি 32-এর পক্ষে মায়া কান্না করছে, তাদেরকে ধরতে হবে। দর্শক, একই সাথে কোন কোন মিডিয়া এই বিষয়ে নেগেটিভ শিরোনাম করে এবং এই জনতা ঘোষণা দিয়ে পরিকল্পিতভাবে ভাঙতে যাচ্ছে, সেখানে জনতাকে মব বলে কিনা, দুষ্কৃতিকারী বলে কিনা, কোন টাইপের কি শিরোনাম কোন মিডিয়া করে, তাদেরকে দালাল হিসেবে চিহ্নিত করে এখন অনেকে অনুতপ্ত হচ্ছেন না যে 5 আগস্টেই অমুক তমুক জয় বাংলা করে দেওয়া উচিত ছিল, করা যায়নি। কিন্তু এই ধানমন্ডি 32 কেন্দ্রিক দরদকে কে মারায়, এটাই দরদ মারানি দেখে আপনি দালাল চিহ্নিত করে আপনি তাদেরকে শায়েস্তা করবেন, এটা আমরা আহ্বান জানাই। দিস ইজ সেকেন্ড অপরচুনিটি আফটার 5th আগস্ট। দর্শক, এই ধানমন্ডি 32-এর প্রতীকী তাৎপর্য আছে। ধানমন্ডি 32 এখানে দামি কিছু না, আমি ভিতরে গিয়েছি দেখেছি, আকর্ষণীয় কিছু না, কিন্তু এটা প্রতীকী তাৎপর্য অনেক। আওয়ামী লীগ ফিরে আসবে কিভাবে? প্রথমে ফিরে আসবে তাদের কালচারাল ইনগ্রিডিয়েন্টস এর উপর ভিত্তি করে, তাদের এই প্রতীকী বিষয়গুলোকে ধারণ করে। এই জন্য রোকেয়া প্রাচী বেরা কিন্তু ধানমন্ডি 32-এ ফুল দিতে গিয়েছিল। এই জন্য আওয়ামী লীগকে বা ফ্যাসিজমের পুনরুত্থান যদি ঠেকাতে হয়, আওয়ামী লীগের এই কালচারাল ইনগ্রিডিয়েন্টস, এদের হিস্ট্রিক্যাল এই গুরুত্বপূর্ণ দিকগুলো যেগুলো নিয়ে এরা চেতনা ব্যবসা করে, এগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ঐতিহাসিক গুরুত্ব আছে ফ্যাসিস্ট ঠেকাতে। এই জন্য ধানমন্ডি 32, টুঙ্গিপাড়া শেখ মুজিবের কবর থেকে শুরু করে ধানমন্ডি 32-এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে। সামনে আমাদের টার্গেট টুঙ্গিপাড়া যাব আমরা বুলডোজার নিয়ে। শেখ মুজিবের কবর কেন্দ্রিক যে পূজা টুঙ্গিপাড়ায় চলে, ওটাও আস্থা রাখা যাবে না। পরবর্তী টার্গেট আমাদের ওইটা। এই শপথ নেন আজকে। এবং আরো যত এরকম আওয়ামী লীগের কালচারাল চিহ্ন থাকবে, মেমোরিয়ালস থাকবে, কিচ্ছু রাখা যাবে না। শেখ মুজিবের কোন ছবি, মূর্তি, অস্তিত্ব থাকবে না, সব ভেঙে দেওয়া হয়েছে। যেগুলো বাকি আছে, বাকি কাজটাই 5 আগস্ট করে। এবং কারা কারা মায়া কান্না করে এগুলো দেখেন। হাসিনার বক্তব্য কোনো মিডিয়া প্রচার করে কিনা? হাসিনার বক্তব্য মিডিয়া প্রচার করতে সাহস পাবেন আমি জানি, তবে ধানমন্ডি 32-এর পক্ষে মায়া কান্না করতে অনেকে সাহস পাবে। এবং অনেক মিডিয়া অদ্ভুত সব কাণ্ড কারখানা বাংলাদেশে, অদ্ভুত বলা ছাড়া কোনো উপায় আছে কিনা আপনারা ব্যাখ্যা দেবেন। ধানমন্ডি 32 এটা একদম ধুলায় মিশিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে সেইখানে কিছু লোকজন ওখানে হামলে পড়েছে, বলা হচ্ছে ছাত্র জনতা সেটা আক্রমণ করেছে, বা আক্রমণ করেছে বললেও হয়তো তারা ভুল বুঝবেন বা কোন রকম
তারা বলবেন যে এরা ফেসিবাদের দোসর। আমি একটা খবর আপনাদের সামনে একটু পড়ি, আপনারা আপনাদের বিবেচনায় বলবেন যে ঘটনাগুলো কি ঘটছে এবং কতটুকু এটা গ্রহণযোগ্য। 5 আগস্টে হলে মেনে নেওয়া যেত। 5 আগস্টে হয়তো বাংলাদেশে একটা সেন্টিমেন্ট ছিল বা ছিল, মানুষের একটা ক্ষোভ, ঘৃণা, বিদ্বেষ, তাদের দীর্ঘ সময় ভোট দিতে না পারার লাঞ্ছনা, সেগুলো ছিল। লাখ লাখ লোক ঢাকার রাজপথে ছিল। আজকে কয়জন ঢাকার রাজপথে? দেখেন ঘোষণায় ছিল যে কি, রাতেই ফেসিবাদের তীর্থভূমি মুক্ত করার ঘোষণা হাসনাতের। হাসনাত আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। আজকের পত্রিকা যেগুলো লিখেছে, ছাত্র জনতা আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাইভে বক্তব্য দেওয়ার ঘোষণা নিয়ে উত্তেজনার মধ্যে বাংলাদেশকে ফেসিবাদ তীর্থভূমি মুক্ত করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার সন্ধ্যা 6:30টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আজ রাতে বাংলাদেশ ফেসিবাদ তীর্থভূমি মুক্ত হবে। কিভাবে মুক্ত হবে? কি আলাদিনের চেরাগ তার কাছে? জানা গেল সেই আলাদিনের চেরাগ হচ্ছে 32 নম্বর বাড়িটি গুড়িয়ে বুলডোজার দিয়ে ভেঙে ফেলতে হবে। আমি এই জায়গায় কথা বলবো আপনাদের সঙ্গে, তার আগে আমি শুধু একটু এই খবরটা থেকে আপনারা অনেক কিছু জেনে যাবেন বলে খবরটা আপনাদের সামনে রাখা, যেখানে আরো বলা হচ্ছে যে এই যে হাসনাত আব্দুল্লাহ যে ঘোষণা দিয়েছেন, ভারতের আহ্বায়ক, তিনি বুধবার রাতে এই ঘোষণা দেন এবং এরপর বলা হচ্ছে, জানা যায় রাতে ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার বক্তৃতা, আমি যখন কথা বলছি তখন বক্তৃতা চলছে, তার বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়েই এই ঘটনার সূত্রপাত। অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী অনলাইন অ্যাক্টিভিটিসের ঘোষণা দিয়েছেন। ঠিক যে সময় শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করবে তখনই ধানমন্ডি 32 নম্বর ভবনে ভাঙচুর চালানো হবে। বাংলাদেশ আইনের শাসন চলছে, দেশের র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। সেই সময়ে রাজধানী ঢাকার একদম প্রাণ কেন্দ্রে একটি বাড়ি ভেঙে ফেলা হবে। হোয়ারেস শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের যারা কালপিট তাদের প্রত্যেকের বিচার প্রক্রিয়া চলছে, সেই বিচারটা নিজের হাতে তুলে নেয়া কিনা। সোশ্যাল মিডিয়া একদম তোলপাড়, ঢুকলে আপনারা দেখবেন এই কর্মসূচি রাত 9টায় দিয়ে পরে আবার এটা এগিয়ে এনে রাত 8টায় করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহর পোস্টের কমেন্টে একটা তুলে ধরা হয়েছে। কমেন্টে একজন বলছে যে আজ রাত 9:32 12টা বাজাবে 36-এর জনতা। তারপর আরেকজন সেই কমেন্টে মন্তব্য করেছে, মোহাম্মদ সাজিক এক আইডি থেকে কমেন্ট করা হয়েছে, ধানমন্ডি 32-এ তোমরা প্রস্তুত তো? আমরা ছাত্র জনতা আসতেছি ইনশাল্লাহ। লং মার্চ টু ধানমন্ডি 32, মুজিববাদ মুর্তাজাক, ধরায় মেশাও তাড়াতাড়ি 32-এর দালান বাড়ি। এই দালান বাড়ি নিয়ে আরো কিছু কথা আছে। তারপরে তিলোত্তমা পানকৌড়ি নামের আরেকটা আইডি থেকে বলা হচ্ছে, এত ডর করে তোমার পুরে ছাই হয়ে যাওয়া একটা বাড়িকে ডরপোকদের দিয়ে রাজনীতি হয় না, জানো তো। প্রতিষ্ঠান বাড়িটি 5 আগস্টেই পুরো ছাড়কার, এটা সবই শেষ, শুধু ইট পাথরের দেয়ালগুলো আছে, সেখানে আবার এটা গুড়াই দিতে হবে। প্রশ্ন কিছু আছে তো অবশ্যই। এর আগে বুধবার রাজধানী বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র সেখানে প্রেস কনফারেন্সে বলা হয়েছে, শেখ হাসিনা ছাত্রলীগ প্রসঙ্গ দেশে আর নেই, শেখ হাসিনা বাংলাদেশের কসাই। তার কোনো ভাষণ যদি এখন কোনো গণমাধ্যমে প্রচারিত হয় তাহলে সেই গণমাধ্যম শেখ হাসিনার সহযোগী বলে ধরে নেওয়া হবে। কার বুকের পাঠা গণমাধ্যমের আর আগায়। সমালোচনার প্রশ্নোত্তর পর্বে 5 আগস্টের পর শেখ হাসিনা ছাত্রলীগ চ্যাপ্টার ক্লোজ, এই মন্তব্য করেছে হাসনাত আব্দুল্লাহ। গণমাধ্যমকে বলছে, মিডিয়ার এখনো দেখি ভাসুরের নাম মুখে নিতে কেমন যেন লাগে, এখনো সাবেক প্রধানমন্ত্রী লেখা হয়। উনি কি সাবেক নাকি ফেসিবাদের বুচার অব দিস মাদারল্যান্ড? তিনি এই বাংলাদেশের বুচার, মানে কসাই। তিনি চেয়ার টিকিয়ে রাখতে 2000 মানুষকে হত্যা করেছে। কেন মিডিয়াতে ফেসিবাদী খুনি হাসিনা লেখা হয় না? ফেসিবাদী খুনি হাসিনা যদি না লেখেন বা না বলেন, আপনারা আওয়ামী লীগ কাঠামো বা মিডিয়া রয়েছে সেটি সিরিয়াসলি অব্যাহত রাখছেন। আপনার বুঝেন তাইলে, মানে সাংবাদিকের কলম কতটুকু চলবে, ওনার কাছ থেকে সাংবাদিকতা শিখতে হবে। আর যদি বলি 2008-এর নির্বাচনকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন, তাহলে যে সাবেক প্রধানমন্ত্রী বলার সে সাবেকই বলবে। আপনি কসাই বলতে চান বলেন, আমার ইচ্ছা হলে আমি বলবো কসাই, নাকি? আমার প্রশ্ন হলো ধানমন্ডি 32, ঠিক আছে, ধানমন্ডি 32 শেখ হাসিনার বাপের যদি বাড়ি, একমাত্র বাড়ি হতো, শেখ হাসিনার পিতার, শেখ হাসিনা স্বৈরাচার বা তার ফেসিবাদ বা তার যে শাসন, এক গুয়েমি শাসন, সেটার জন্য আপনি আক্রমণ করতেন। কিন্তু আপনি ভুলে গেছেন যে 71 সাল পর্যন্ত আপনি শেখ মুজিবুর রহমানের শাসন আমল আমি বিতর্কের ধরে কিন্তু 71 পর্যন্ত এই বাংলাদেশ সৃষ্টির জন্য 32 নম্বরের ভূমিকা আছে বলেই কি এই ধরনের বিষয়টা আরো বেশি ঘটছে? পুলিশ, র্যাব, সেনাবাহিনী সব রেখে ঢাকা শহরে এটা হবে, একটা ট্রাইব্যুনাল চলছে।
তাহলে আপনি কি আপনার সেটার উপরে আস্থা রাখতে পারছেন না, ট্রাইব্যুনালের উপরে, দেশের বিচার ব্যবস্থা কোনো কিছু? এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কর্মসূচি ছিল না, তাদের এটা কোনো চলমান প্রক্রিয়া না, সে যে হ্যাঁ এইভাবে আগাচ্ছে সেখানে বাধার সম্মুখীন হয়েছে। শুধু ভিনদেশ থেকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী ভাষণ দিবে, এইটুকুই যদি এই রূপ ধারণ করে 32 ভাঙতে হয়, তাহলে কত দূর আপনাদের যাত্রা? 1 নাম্বার। 2 নাম্বার হলো, ওই যে বললাম লাখ লাখ লোক নেমে এসেছিল 5 আগস্টে, এখন শাহবাগ এবং 32 নম্বরে আপনি কতজনকে সাথে পাচ্ছেন? একবার কি পেছন ফিরে তাকিয়ে দেখেছেন কতজন আছে? সেই 5 আগস্টের মতো কতজন এখন বুক পেতে ওখানে যাচ্ছে, নাকি আরো বেশি সংখ্যক মানুষের বুকে আঘাত লাগছে যে 32 তো শুধু শেখ হাসিনার বাবার বাড়ি না, শেখ হাসিনার বাবার বাড়ি হলে সেটার জন্য ইমোশন থাকলে 5 আগস্টে থাকতো, কিন্তু সেটা তো বাংলাদেশের উৎপত্তি, পরিকল্পনা, চ্যালেঞ্জ, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সকল রকম প্ল্যানিং এর, মুক্তিযুদ্ধের ঘোষণা সবকিছু 32 নম্বর থেকে হয়েছে। সেখানে শেখ মুজিবুর রহমানের যত স্মৃতি ছিল, পাশাপাশি 71-এর অনেক স্মৃতি। এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে ব্যাপক ভাঙচুর চলছে, সেই দৃশ্য ইতিমধ্যে আপনারা দেখেছেন। আর এই ঘটনার প্রেক্ষাপটের পিছনে আরেকটা ঘটনা আছে। তবে এই ঘটনা দেখে আমার কাছে মনে হয়েছে যে মানুষ সময়ের কাছে ঋণী হয়ে যায়। যেমন ধরেন, আজকে ছাত্রদের হাতে এই মুহূর্তে ক্ষমতা আছে, তারা তাদের ক্ষমতার প্রয়োগ করছে। আওয়ামী লীগের কাছে একসময় ক্ষমতা ছিল, তারা তাদের ক্ষমতার প্রয়োগ করেছে। আওয়ামী লীগ যতটুকু অন্যায় করছে সেটা সাজা তারা পাচ্ছে। আবার আজকে যা হচ্ছে, হয়তোবা সময় কখনো সেটা রিটার্ন করে দিবে, কারণ বাংলাদেশের ইতিহাসে এটা খুবই কমন একটা ফ্যাক্ট। আর একটা মেসেজ সবার জন্য ক্রিয়েট হচ্ছে যে তুমি যা করবা তোমার জন্য সেই পরিণতি একটা সময় ফিরে আসবে। এটা খুবই প্র্যাকটিক্যাল আজকের এই দৃশ্য দেখে আমার কাছে মনে হলো। তো যাই হোক, ঘটনার প্রেক্ষাপটের শুরুটা হচ্ছে আজ রাত 9টায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আপনার এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটা ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্র সমাজের উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন। এই ঘোষণাটা দেওয়ার পরপরই হাসনাত আব্দুল্লাহর আহ্বানে, বিভিন্ন ছাত্র সমাজের আহ্বানে, নেতাদের আহ্বানে আপনার সারা ঢাকা থেকে আমরা দেখলাম যে কেউ হাতুড়া, কেউ বাঁশ, কেউ লাঠি, আরো বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র, তারপর হচ্ছে যার কাছে যা ছিল, কেউ কেউ বুলডোজার নিচ্ছে। আমি এখন বুলডোজার দেখি নাই, তবে বুলডোজার নাকি যাচ্ছে। ধানমন্ডির 32 নাম্বারকে গুড়িয়ে দিতে হবে। কেন? বঙ্গবন্ধুর অস্তিত্ব মিটিয়ে দিতে হবে। এখন ধানমন্ডি 32 গুড়াই দিলেই কি বঙ্গবন্ধুর অস্তিত্ব মিটা যাবে? অথবা আওয়ামী লীগ গত 16 বছর বঙ্গবন্ধুকে যেভাবে মানুষের মনে জোর করে ঢুকাইতে চাইছিল কিছু কিছু কাজে, তারা কি ঢুকাইতে পারছে? আজকের এই দৃশ্যকে সেটা বলে। জামাত সম্পর্কে আওয়ামী লীগ যে পরিমাণ শক্ত অবস্থানে ছিল, বিএনপি সম্পর্কে, জিয়াউর রহমান সম্পর্কে, খালেদা জিয়া সম্পর্কে যেরকম প্রচার অপপ্রচার ছিল, তা থেকে মানুষের মনে জিয়া পরিবার বা বিএনপি অথবা জামাতের প্রতি মানুষের নেগেটিভিটি আসে না। আজকে দৃশ্য তো তাই সাক্ষী দিচ্ছে। তার মানে ধানমন্ডি 32 এটা একটা স্মৃতি। এখন এটাকে বিলীন করে দিলে, ভাঙচুর করলে, অলরেডি আগুন টাগুন দেওয়া হয়েছে, ভাঙচুর চলতেছে। তো সেখান থেকে আসলে কি ধরেন, যারা বঙ্গবন্ধুর কি বলা হয় যে ফ্যান ফলোয়ার আছেন অথবা তাকে যারা শ্রদ্ধা করেন, তাদের অন্তর থেকে আসলে বঙ্গবন্ধুকে সরানো সম্ভব না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। যাই হোক, এখন কেন ছাত্ররা আসলে হঠাৎ করে এই সিদ্ধান্ত নিল মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে? মেইন রিজন হচ্ছে যে রাত 9টায় ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনা যে ভাষণ দিচ্ছেন, আমি জানি না, আমি যখন ভিডিও রেকর্ড করছি এখনো রাত 9টা বাজে না, তো এই ভাষণকে কেন্দ্র করেই হুট করে একটা মিটিং থেকে হুট করে একটা ডাক, তারপর আমরা দেখলাম হাজার হাজার ছাত্র জনতা রাজপথে, যার যার হাতে যা যা আছে তাই নিয়ে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বাড়ি, সেটাকে ভাঙচুরের মধ্যে তারা তাদের উল্লাস প্রকাশ করছে। এখন তাদের উল্লাস আসলে কতটা যৌক্তিক, কতটা অযৌক্তিক, সেটা ওই যে বললাম সময়ের কাছে আমরা তুলে রাখলাম। কারণ একসময় আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমরা সমালোচনা করেছি যে এটা কতটুকু সঠিক, এটার জন্য ভাই তোমাকে ভুগতে হবে। তখন আওয়ামী লীগ মনে করতো, ভাই তুমি এগুলা কেন বলো, তুমি তো ভাই ক্ষমতার বিপরীতে কথা বলতেছো। বাট আজকে নিশ্চয়ই আমাদের মতন যারা আওয়ামী লীগকে সচেতন করতাম, ওয়ার্নিং করতাম যে এনিথিং এক্সেস ইজ ভেরি ব্যাড, এটা আপনার উপর ফিরে আসবেই, আজকে সেই দিনটা আসতেছে। আমরা আজকের ছাত্ররা তারা যেটা করতেছে অন্যায় না সঠিক, সেইটাও কোনো এক সময় তাদের জন্য আসবে। আবার এই জাতি
আমরা হয়তো আবার কোনোদিন কোনো আরেকটা দৃশ্যপট দেখতে পাবো। ভালোও হইতে পারে, খারাপও হইতে পারে, সেটা সময় সময়ের ঋণ পরিশোধ করবে। তবে এই ধরনের কর্মকাণ্ড যে মেসেজটা দেয়, শেখ হাসিনার উপর 1000 বার রাগ থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি এভাবে ভাঙচুর করাটা সেটা আসলে রাগের বহিঃপ্রকাশের অংশ বিশেষ হইতে পারে কিনা। প্রয়োজনে শেখ হাসিনার যে গ্রামের বাড়ি আছে বা ওনার যদি কোনো পৈতৃক সম্পত্তি থাকে সেখানে তার স্বামীর বাড়ির, এটা তো বঙ্গবন্ধুর আলাদা। এখানে একটা ক্ল্যাশ যেটা তৈরি হচ্ছে, এটা পজিটিভ হচ্ছে না, কোথাও না কোথাও এটা পজিটিভ না। এখন অনেকে মনে করবেন ভাই তুমি এটা বলতেছো, হ্যাঁ না সেটা, কিন্তু আপনি দেখেন এই একই ঘটনা যদি কখনো আবার বিএনপির দিকে যায়, এই যে 5 বছর বিএনপি ক্ষমতায় আসবে, 5 বছর পরে বিএনপির দিকেও যাইতে পারে, কারণ আমাদের রাজনীতিবিদরা কথা শোনে না, এটা প্র্যাকটিক্যাল, নেতারা কথা শোনে না। তো চারদিক থেকে তো এগুলাই তৈরি হবে। ছাত্রদের এই কর্মকাণ্ডটা যদি ভালো হয়ে থাকে, অদূর ভবিষ্যতে তারা ভালো ফলাফল পাবে, আর যদি খারাপ হয়ে থাকে আজকের দিনে যা ঘটছে এটা রিটার্ন হবে আরো খারাপ ভাবে। নিশ্চয় আওয়ামী লীগ বিষয়গুলোকে দেখছে, অনেকে হয়তো মুখ ফুটে এখন কথা বলবে না, চুপচাপ থাকবে, সময়ের অপেক্ষায় থাকবে। তো যাই করেন, মোট কথা একটাই ভাই, দেখেন আমরা সাধারণ মানুষ, আমরা কথা বলি, আমরা রাজনীতি নিয়ে এখনো নিজেদের পরিবার থেকে কেউ এমপি মন্ত্রী বানানোর পরিকল্পনা নাই, আর এগুলোর মধ্যে কানেক্টিভিটি তো ওইভাবে যাওয়ারও পরিকল্পনা। শুধু এতটুকু বলি যে যা করবেন ভাইবা চিন্তা করবেন। মানুষের হাতে যখন অবশ্যই বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।